আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক 1:30টার পর থেকে কিন্তু কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন। এবং আমরা দিনের যেমনটা বলছিলাম যে একটা সময় কিন্তু 4,656 পয়েন্টে অবস্থান করছিল ডিএসসির প্রধান সূচক, এবং সে সময় কিন্তু 46 পয়েন্টের মতো কম ছিল। সেই জায়গা থেকে ঠিক উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি। ডিএসসির প্রধান সূচকটি আমরা দিন শেষে দেখতে পাচ্ছি 29 পয়েন্টের মতো বেড়েছে, 4,732 পয়েন্টে সূচকটির অবস্থান রয়েছে। এবং দিনের মাঝখানে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমলেও দিন শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। 236টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, দর হারিয়েছে 104টি, এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে 35টি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এবং সেক্টর ওয়াইজ লেনদেনের যদি চিত্র আপনাদের একটু জানিয়ে দিই, আমরা দেখতে পাচ্ছি যে সারাদিন জুড়ে সবচেয়ে বেশি লেনদেন করেছে ব্যাংকিং সেক্টর। মোট লেনদেনের 12.23% লেনদেন করেছে এবং টাকার অঙ্কে 34 কোটি টাকা, যেখানে ইঞ্জিনিয়ারিং সেক্টর 11.49% লেনদেন করেছে এবং এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে 32 কোটি টাকা লেনদেন করে। পরবর্তীতে তৃতীয় অবস্থানে টেক্সটাইল সেক্টর রয়েছে। টেক্সটাইল সেক্টর সারাদিন জুড়ে লেনদেন করেছে মোট লেনদেনের 11.49%, যা টাকার অঙ্কে 32 কোটি টাকা। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মাসিউটিক্যাল সেক্টর সবচেয়ে বেশি টার্নওভার করেছে এবং সবচেয়ে বেশি টার্নওভার করার তালিকায় এই সেক্টরটি রয়েছে চতুর্থ অবস্থানে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আমরা কিন্তু আজকে দিনের শুরুটাও দেখছিলাম যে দিনের শুরুটা যদিও পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে শুরু হয়েছিল, দিনের মাঝখানটা দেখছিলাম বেশ ভালো একটা পতনের মধ্য দিয়ে লেনদেন চলছিল, এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু মার্কেট ঘুরে দাঁড়িয়েছে। আরেকটা বিষয় যদি আমি এখানে আপনার এটার সাথে যুক্ত করি, যে গত বৃহস্পতিবার পুঁজিবাজারে ক্রেতার চরম সংকট ছিল। 3 ডজনেরও বেশি প্রতিষ্ঠানের কোম্পানির ক্রেতা ছিল না শেয়ারের। এতে করে বাজার মূলধনও কমেছে প্রায় 7,936 কোটি টাকার বেশি। আপনি এই যে পুরো বিষয়টা গত সপ্তাহের বিষয় এবং আজকের এই যে লেনদেনের চিত্র, পুরোটা নিয়ে আপনি কি বলবেন? বাজার আসলে কোন দিকে যাচ্ছে? দেখুন, রাজনৈতিক একটা অস্থিরতা চলছে, অনেকটা চাপা উত্তেজনা চলছে। তো এই অবস্থায় অর্থনৈতিক কার্যক্রমের উপর স্থবিরতা আসবে, এটা খুবই স্বাভাবিক। এবং পুঁজিবাজারে রিফ্লেকশনটা তো খুবই দ্রুত হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, যখন বিরূপ হাওয়া বইতে থাকে তখন কিন্তু যেগুলা একটু নাজুক অবস্থায় থাকে তার উপর প্রভাবটা কিন্তু বেশি পড়ে। এই 2024-এর আগস্টের পরে সব জায়গায় কিন্তু গুড গভর্নেন্সের ছোঁয়া লাগলেও, সব জায়গায় উন্নতির ছোঁয়া লাগলেও পুঁজিবাজারে গুড গভর্নেন্সের কিছুটা ছোঁয়া লাগছে, বাট এখানে কিন্তু কোনো উন্নতির ছোঁয়া একদম লাগেনি। তো এখানে আপনার দুষ্টের দমন এবং সৃষ্টের লালন পালনের জন্য যথেষ্ট পরিমাণ কাজ হচ্ছে, বা আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য বর্তমান কমিশন খুবই সচেষ্ট। বাট এগুলো করবে কোথায়? খালি মাঠে। মাঠ যতই ভালো হোক, বল যতই ভালো হোক, এখানে যদি প্লেয়ার না থাকে তাহলে তো আপনার মনে করেন কোনো গেম হবে না। ঠিক পুঁজিবাজারকে আমি জানি না, পুঁজিবাজারের কর্তা ব্যক্তিরা এমনভাবে এটাকে অপারেট করছে, তো অনেকটা আপনার মনে করেন খুব চ্যাম্পিয়ন মাঠ হচ্ছে, খুব চ্যাম্পিয়ন বল হচ্ছে, আপনার খুব চ্যাম্পিয়ন রেফারি হচ্ছে, বাট এখানে কিন্তু খেলোয়াড় পাওয়া যাচ্ছে না। এই যে খেলোয়াড় পাওয়া যাচ্ছে না, এর কারণ হচ্ছে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অংশীজনের মধ্যে আস্থা নিয়ে ফেরাতে পারেনি পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা অথবা দুটো স্টক এক্সচেঞ্জ যারা, তারা এই আস্থাহীনতার প্রতিফলনই কিন্তু ছিল যে পুঁজিবাজারের এই নাজুক অবস্থা এবং বর্তমানে রাজনৈতিক বৈরী আবহাওয়ার মধ্যে। কিন্তু বারবার এই যে আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছে, তারপরে কিন্তু আমরা সেই আশানুরূপ আমরা হচ্ছে পুঁজিবাজারের সেই একটা উত্থান বা পুঁজিবাজারের জন্য যেটা ভালো সেটা কিন্তু আমরা দেখছি না। কেন? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, পুঁজিবাজার কিন্তু
একক কোনো প্রতিষ্ঠান না যে এখানে খুব ভালো ভালো রুল তৈরি করে দিলেই হবে। আপনার মনে আছে কিনা ঠিক জানি না, 2017-18 দিকে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এত ভালো ভালো আইন করতো বা এত সংখ্যক আইন করতো, এজন্য কিন্তু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, সেখান থেকে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু কিছু প্রাইজও পাইতো। তাহলে দেখেন, আইনের আধিক্য ছিল অনেক, বা প্রয়োগ কিন্তু মার্কেটে ছিল না, যার কারণে পুঁজি বাজারে কিন্তু কোনো শৃঙ্খলা ছিল না এবং চরম অনিয়ম এবং দুর্নীতি ছিল, যেটা আস্তে আস্তে কিন্তু আনফোল্ডেড হচ্ছে এখন, এবং আগেও আমরা জানতাম। তো কর্তার গরু শুধুমাত্র কিন্তু আপনার খাতায় থাকলেই হবে না, গোয়ালে থাকতে হবে। এখানে আস্থা ফিরতে যে কাজকর্ম হচ্ছে, পুঁজিবাজারের অংশীজনদের নিয়ে তো আস্থাই আনা যাচ্ছে না। কাজেই আমি খুব সুন্দর সুন্দর আইন করলে তো হবে না, আপনার অংশীজনদের তো আস্থায় আনতে হবে, ডায়লগ থাকতে হবে এখানে পার্টিসিপেটিং পার্টির মধ্যে, সেটাই তো হচ্ছে না। কাজেই কোনোভাবেই তো আপনার মনে করেন এই পুঁজি বাজারের স্বাভাবিক অবস্থা ফিরবে না এভাবে একলা চলো নীতিতে হলে। এবং দুটো স্টক এক্সচেঞ্জ, তারা কি ভূমিকা রাখছে দেখেন, এত 18 কোটির বেশি জনগোষ্ঠীর একটা দেশ, এত বড় একটা ইকোনমি, সেখানে পুঁজি বাজার এত নন পারফর্মিং বা আন্ডার পারফর্মিং, এটা কি কোনোভাবে মিলানো যাবে? এই ব্যর্থতা কাদের? এই ব্যর্থতা কি আপনার মনে করেন দুটো স্টক এক্সচেঞ্জের নাই? তারা কি করছেন? আপনার দুজন স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিল, তারা কি পারফর্ম করছেন? দেখেন, কিছুদিন আগে ঘোষিত মার্জিন লোন নীতিমালা নিয়ে কি বলবেন? জি, কিছুদিন আগে যে ঘোষিত যে মার্জিন লোন নীতিমালা নিয়ে কি বলবেন আপনি? আপনি যদি মার্জিন, দেখুন, আপনি যদি মার্জিন লোন নীতিমালা বলেন, এটা আমি যতটুকু দেখেছি, এটা কিন্তু খুবই দীর্ঘমেয়াদের জন্য একটা ভারসাম্যপূর্ণ বা মার্কেটকে স্টেবল রাখার জন্য একটা দীর্ঘমেয়াদের একটা ভালো আইন। বাট এখানেও প্রবলেমটা ওই একই জিনিস হয়েছে, একলা চলো নীতিতে কিছু বিশেষজ্ঞ দিয়ে একটা নীতিমালা করা হয়েছে, যেটা অনেকটা বাস্তবতা বিবর্জিত হয়েছে। বাট নীতিমালা কিন্তু ভালো হয়েছে। এখন মনে করেন গ্রাউন্ড রিয়ালিটি তো আপনার মেনে নিতে হবে। দেখুন, সৌদি আরবের খেজুর খুব ভালো হয়, ওই খেজুর গাছ সৌদি আরবে যতটুকু যত্ন নেওয়া হয়, তার চেয়ে ডাবল যত্ন যদি বাংলাদেশে নেওয়া হয়, তাহলে কি ওই খেজুর পাওয়া যাবে? আবহাওয়ার কারণে কিন্তু পাওয়া যাবে না। এর মানে হচ্ছে আপনাকে লোকালাইজ করতে হবে, শুধুমাত্র থিওরিটিক্যাল চ্যাম্পিয়ন কোনো কিছু দিলেই কিন্তু হবে না, এগুলাকে আপনার বাস্তবতার নিরীক্ষে ডিজাইন করতে হবে। এই মার্জিন লোন নীতিমালা নিয়ে আপনার পুঁজিবাজারের অংশীজনদের কিন্তু অনেক আপত্তি, তাদের সাথে কনসাল্ট করা হয়নি, তাদেরকে কনফিডেন্সে নেওয়া হয়নি। তারই প্রভাব দেখেন যে এই একমাত্র একটা আইন হলো পুঁজিবাজারে, যেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়ে স্টে হয়ে গেল। এই অন্তর্বর্তীকালীন সরকার তো অনেকগুলো আইন করলো, অন্য কোনোটা তো স্টে হলো না। তাহলে এই এত সুন্দর একটা আইন কেন স্টে হলো? ওই একমাত্র কারণ যে এখানে অংশীজনদের আস্থায় নেওয়া যায়নি। দেখেন, এটা একটা কোলাবরেটিভ অ্যাপ্রোচ হতে হবে, এটা শুধু। তাহলে কি আমি আপনার কথা থেকে আমি ধরে নিতে পারি যে এই যে নতুন যে মার্জিন লোনের নীতিমালা, এটা আসলে দীর্ঘমেয়াদী স্টেবিলিটির জন্য এটা আসলে ফলপ্রসূ কিছু বয়ে আনবে? আমার স্বল্প জ্ঞানে মনে হয় এটা দীর্ঘমেয়াদে পুঁজি বাজারে স্টেবিলিটি আনার জন্য এটা ভালো হবে। কারণ আপনি বিশেষ করে এখানে এই যে কাকে কতটুকু পরিমাণ আপনার লোন দেয়া যাবে, এবং এখানে আপনার ফাইন্যান্সার কিভাবে করে আপনার বড়োয়ারদের সাথে অ্যাক্ট করবে, এখানে কিন্তু খুব ভালো কিছু আপনার মনে করেন নিয়ম আনা হয়েছে। যদি পুঁজি বাজার খুব ভালো থাকতো এখন, যেমন মনে করেন 6,000-এর বেশি থাকতো আমাদের বাজারে, যদি ট্রানজেকশন ভলিউম 3,000-4,000 কোটি টাকা থাকতো, তাহলে কিন্তু এই মার্জিন লোন নীতিমালার কারণে পুঁজিবাজার কিন্তু এতটা এফেক্টেড হতো না। তো দীর্ঘমেয়াদের জন্য এটা ভালো হবে বলে আমি মনে করি। আচ্ছা, আমি আরেকটা ভিন্ন প্রসঙ্গে আসব, যে যেখানে বিদেশি বিনিয়োগ বাড়ার চেয়ে কমে যাচ্ছে বেশি, বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন আমাদের শেয়ার বাজার থেকে, শেয়ারের চাপ বিক্রি বাড়ছে। আমি যদি একটা রেশিও এখানে বলি, এখানে কিছু ইনফরমেশন শেয়ার করি, যে গেল অক্টোবরে বিদেশি বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগ করার থেকে শেয়ার বিক্রি করেছেন বেশি। 169 কোটি টাকার শেয়ার বিক্রির বিপরীতে কিনেছেন মাত্র 2.25 কোটি টাকার শেয়ার। এবং আরেকটা বিষয় হচ্ছে, তালিকাভুক্ত 306 কোম্পানির মধ্যে 34টি থেকে বিদেশি এবং প্রবাসী বাংলাদেশিদের শেয়ার কমেছে।
এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ওই অ্যাগেইন একটা রাজনৈতিক অনিশ্চয়তা, দোদুল্যমান অবস্থা আছে। তো এই অবস্থায় দেখেন, যত ভালো গুড গভর্নেন্সই আপনি দেন না কেন, কারণ এখন এই ইন্টারিম গভর্নেন্সের কোয়ালিটি কিন্তু খুব ভালো দিচ্ছে, বাট বিদেশি বিনিয়োগকারী বলেন, দেশি বিনিয়োগকারী বলেন, কাউকে তো আস্থায় নিতে পারছে না। কারণ যারাই বিনিয়োগ করে তারা দীর্ঘমেয়াদের কথা চিন্তা করে করে এবং দীর্ঘমেয়াদের স্টেবিলিটির কথা চিন্তা করে এবং পলিসি কন্টিনিউটির কথা চিন্তা করে। যেহেতু এই ইন্টারিম গভর্নমেন্টের আপনার দীর্ঘমেয়াদে থাকার কোনো সুযোগ নাই, বা এদের পলিসি যে কন্টিনিউ হবে এরকম কোনো নিশ্চয়তা দেয়া যাচ্ছে না, এজন্যই কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা সেফ সাইডে তাদের ইনভেস্টমেন্ট কিন্তু বাজার থেকে উইথড্র করছে। এবং এখানে আরেকটা ব্যর্থতা যেটা হচ্ছে, যে এর আগে ইভেন আপনার ফখরুদ্দিন মঈনুদ্দিন গভর্নমেন্টের সময় যেটা হয়েছিল, যে বিদেশে কিন্তু বাংলাদেশকে খুব সুন্দরভাবে মার্কেটিং করা হয়েছিল, যে এটা এই সংস্কারগুলো ভালোর জন্য হচ্ছে। দেখেন, এই ব্যর্থতাটা কি হচ্ছে, এই সরকার দীর্ঘমেয়াদের গভর্নেন্সের দিক থেকে সংস্কারে অনেক পদক্ষেপ গ্রহণ করছে, বাট এটা ফখরুদ্দিন মঈনুদ্দিন গভর্নমেন্টের চেয়ে অনেক বেশি করলেও বিদেশে বলেন বা দেশে বলেন, এর প্রতি আস্থা কিন্তু জনগণের আস্থা, বিনিয়োগকারীদের আস্থা, ব্যবসায়ীদের আস্থা, বিদেশিদের আস্থা ওরকম কিন্তু আনতে পারেনি, দেখেই কিন্তু সবাই আপনার মনে করেন সেফ সাইডে হাইবারনেশন মোডে চলে যাচ্ছে। তো এটা আমি বলবো অনেকটা গভর্নেন্সের ফেইলিউর এবং আপনার মার্কেটিং ফেইলিউর বলে আমি মনে করি। নয়তো এখন এক সময় যখন বিদেশি বিনিয়োগ কম ছিল তখন বলা হচ্ছিল আনস্টেবল ফরেন এক্সচেঞ্জ রেট, এখন কিন্তু অনেকটা স্টেবলও হয়ে গেছে, যেখানে বাংলাদেশ ব্যাংক চমৎকার কাজ করেছে যে একটা স্টেবিলিটি আনতে পারছে। তারপরেও কেন কমবে? এখানে তো বাড়ারই কথা, তাই না? কারণ ইলেকশনের পরে তো ইকোনমি আরো ভালো হবে, তাহলে এখন তো মার্কেটে এন্ট্রি করার কথা, এবং ভালো ভালো কিছু কোম্পানির শেয়ারের দাম কমছে। এর একমাত্র কারণ এই যে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, অর্থনৈতিক উন্নয়ন নিয়ে অনিশ্চয়তা, এবং এই যে পলিটিক্যাল ট্রানজিশন নিয়ে একটা ধোঁয়াশে অবস্থা, এজন্যই আপনার বর্তমান অবস্থা বলে আমি মনে করি। জি, গুড গভর্নেন্স ফিরে আসুক শেয়ার বাজারে, আসলে স্বচ্ছতা বলেন, গুড গভর্নেন্স বলেন, সবকিছুই ফিরে আসুক এবং বিদেশি বিনিয়োগকারীরাও আসুক আমাদের এই বাজারে, তাদের সম্পদও থাকুক সুরক্ষিত। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাদেরকে এবং দর্শকদের। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।